আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রসায়ন ক্লাস করার জন্য স্বাগতম। আজকের আলোচ্য বিষয় পেপটাইড বন্ড ও হেক্সাবিন। তোমরা এই দুটি টপিকস থেকে কি শিখতে পারবে মূল পাঠে যাওয়ার আগে একটু দেখে নাও। যেমন শিক্ষণ ফল, এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে জুইটার আয়ন কি তা বলতে পারবে, এবং পেপটাইড বন্ড কিভাবে গঠিত হয় বর্ণনা করতে পারবে। হেক্সামিন তোমরা কিভাবে প্রস্তুত করবে তা সহজেই ব্যাখ্যা করতে পারবে। দেখো জুইটার আয়ন কি তোমাদের প্রথম ক্লাসের দিকে নামকরণ শেখানো হয়েছে। কেউ কি বলতে পারবে অ্যামিনো অ্যাসিডের নাম দু একটি? অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো মূলক কোনগুলো একটু মনে করে দেখো। দেখো আমরা একটু বোর্ডে জায়গায় তুমি একটু ভেবে নাও। বন্ড NH2, বন্ড NH2 থাকলে সেটি হয় অ্যামিনো মূলক, এবং এই অ্যামিনো মূলক যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যুক্ত হয় তখন তাকে অ্যামিনো কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। যেমন একটা উদাহরণ লক্ষ্য করে দেখো তোমরা। দেখো NH2 বন্ড CH2 বন্ড COOH। দেখো 2 নম্বর পজিশনে এখানে দুইটি কার্যকারী মূলক বিদ্যমান আছে। একটি আছে কি ফ্যাটি অ্যাসিড মূলক বন্ড COOH, এবং অপরটি দেখো অ্যামিনো মূলক আছে। যখন দুটি মূলক পরস্পরের সাথে যুক্ত থাকে, যে মূলকটি বেশি সক্রিয় হয় বা সক্রিয়তার অগ্রাধিকারে অ্যামিনো মূলকের শক্তি বেশি, তাই আমরা নাম্বারিং করার সময় কি ধরেছিলাম, এটা 1 2। তাহলে এটার নামকরণ কি বলতে করতে পারো তোমরা? এটির নাম হচ্ছে 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই একটি অ্যামিনো অ্যাসিড। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে অ্যামিনো অ্যাসিড কোনগুলো হবে। এখন এখানে বলা হয়েছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে আমরা জুইটার আয়ন ব্যাখ্যা করব। এখন এখানে লক্ষ্য করো, যদি আমরা এটা এইভাবে লিখতে পারি, একটি যৌগটি এখানে না লিখে অ্যালকাইল মূলক, আর দ্বারা বোঝাচ্ছে অ্যালকাইল মূলক, এখানে ইথাইল প্রোপাইল বিউটাইল যে কোনো একটি অ্যালকাইল মূলক যুক্ত হতে পারে। তাহলে এই অ্যালকাইল মূলকে দেখো, এখানে অ্যালকাইল মূলক বা একটি অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলক এবং কার্বক্সিলিক অ্যাসিড এর বন্ড COOH, এরা পরস্পরের সাথে একটু লক্ষ্য করে দেখো এখানে। যেমন এই অ্যামিনো মূলকে ফার্স্টে এই কার্বক্সিলিক যে অ্যাসিড আছে, এই অ্যাসিডের প্রোটন সে বিচ্ছিন্ন করে বা দিয়ে দিবে, দিয়ে কার্বক্সিলেট আয়ন রূপে অপসারিত হবে। তাহলে কি হবে, এই অ্যাসিডীয় মূলকের এই দান করবে, দান করে সে কার্বক্সিলেট আয়ন রূপে অপসারিত হয় বা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই যে দানকৃত যে প্রোটনটি আছে, এই প্রোটন এই অ্যামিনো মূলক গ্রহণ করে উৎপন্ন করবে NH3+। তাহলে কি হবে দেখো এখানে কি ঘটবে, এখানে NH3+ CH আর C, সরি এখানে আসবে না, আমি এটা আবার নতুন করে লিখে দেখো। এটাকে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো NH, তাহলে এটা লিখব NH3 বন্ড CHR বন্ড COO-। দেখো তাহলে কি, তাহলে এখানে যে প্রোটন বা এখানে যে অ্যাসিড মূলক ছিল, অ্যাসিড মূলকের হাইড্রোজেন সে দান করেছে, দান করে কার্বক্সিলেট আয়ন
মাইনাসে পরিণত হয়েছে এবং এই দানকৃত যে হাইড্রোজেন কি অ্যামিনোগুলো গ্রহণ করে NH3+ আয়নে পরিণত হয়েছে। দেখো এই যে অ্যামিনো অ্যাসিড এই একই অণুতে বা এই অ্যামিনো যে অ্যাসিড ছিল এই একই অণুতে একটি অ্যামিনোমূলক এবং একটি অ্যাসিডমূলক বিদ্যমান ছিল, অর্থাৎ এখানে একটা অ্যামিনো একটা ক্ষারীয়মূলক আর এটা হচ্ছে অ্যাসিডমূলক। এই অ্যাসিডমূলক পরস্পরের সাথে কি প্রোটন আদান প্রদানের মাধ্যমে একটা আয়নের সৃষ্টি হয় বা একটা ডাইপোলার আয়নে পরিণত হয়। দেখো এটা পজিটিভ আয়ন একটি নেগেটিভ আয়ন। আমরা জানি কোনো যৌগের মাঝে যদি ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা আদান প্রদানের মাধ্যমে দুইটা প্রান্তের সৃষ্টি হয় বা নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের সৃষ্টি হয় তখন তাকে পোলার যৌগ বলা হয় বা পোলার আয়ন বলা হয়। তেমন লক্ষ্য করে দেখো এই যে অ্যামিনো অ্যাসিড আছে এই অ্যামিনো অ্যাসিডের কি একটি মাইনাস আয়ন এবং একটি কি প্লাস আয়নে পরিণত হয়েছে, তাহলে আমরা এই অ্যামিনো অ্যাসিডটিকে একটা পোলার আয়ন বলতে পারি। এই পোলার আয়ন বলার কারণে এর নাম হচ্ছে জুইটার আয়ন। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে জুইটার আয়ন কি। এভাবে তোমরা জুইটার আয়ন বলবে যে একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলক একটা হাইড্রোজেন দান করে কার্বক্সিলেট আয়ন এবং ওই অ্যামিনোমূলক দানকৃত হাইড্রোজেন গ্রহণ করে NH3+ আয়নে পরিণত হয়ে একটি ডাইপোলার অণু গঠন করে। এই অণুটিকে বা এই আয়নটিকে বলা হয় জুইটার আয়ন। এরপরে লক্ষ্য করে দেখো তোমরা জুইটার আয়ন গেল, এরপরে দেখো পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডটা কি তোমাদের কেউ কি তোমরা বলতে পারবে যে অ্যামাইড গ্রুপ কোনটি বা অ্যামাইড গ্রুপের কার্যকারীমূলক কি হবে? একটু ভেবে দেখো, আমি বোর্ডে যাওয়ার আগে তোমরা একটু ভেবে নাও। কেউ কি বলতে পারবে? দেখো তাহলে এখানে লক্ষ্য করে দেখো বন্ড CONH2 যদি এই মূলকটি থাকে বন্ড CONH2 এটাকে বলা হয় অ্যামাইড মূলক। পেপটাইড বন্ডে মূলত অ্যামাইড বন্ধন বা অ্যামাইড আয়ন সৃষ্টি হবে বা অ্যামাইড এটা সৃষ্টি হবে। কিভাবে একটু লক্ষ্য করে দেখো। আমি একটা অ্যামিনো অ্যাসিড নিব, দেখো একটি অ্যামিনো অ্যাসিড NH2 CH3COOH কি নিলাম, একটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্লাস একটি অ্যামিন নিব NH2। এটাকে আমরা যদি এভাবে না লিখে একটু গাঠনিক আকারে লিখি তাহলে তোমরা ইজি বুঝতে পারবে। দেখো এখানে যদি আমরা দেখো এখানে আমরা একটা অ্যামিন নিলাম, তাহলে এটা কি আলফা অ্যামিনো অ্যাসিড বা আলফা অ্যামিনো ইথেন বা আলফা অ্যামিনো ইথেন বা 2 অ্যামিনো ইথেন। দেখো এইটা পরস্পর সাথে কিভাবে যুক্ত হবে এটা লক্ষ্য করে দেখো। এই যে আলফা অ্যামিনো অ্যাসিটিক অ্যাসিড বা ইথেনিক অ্যাসিড এই অ্যাসিডের OH মূলক এবং অ্যামিনো মূলকের দেখো কোনটা H, এরা পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি উৎপন্ন করবে H আর OH পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। তাহলে এটা পানি অণু হিসাবে অপসারিত হয়ে গেল। এরপরে কি থাকছে দেখো, পরবর্তীতে কি থাকে একটু লক্ষ্য করে দেখো। এখানে কি আছে, এখানে NH2 হবে, যেমন NH2 তারপরে CH2 CO, এখানে কি NH, এখানে NH3। দেখো তোমরা সহজে বুঝতে পারবে। দেখো এটা মনে পড়ে কিনা, এই যে বন্ড CONH এটি কোন কার্যকরী মূলকের সংকেত, কোনটির হবে? কিছুক্ষণ আগে তোমাদেরকে এটা বললাম, এটি কোন কার্যকরী মূলকের সংকেত হবে একটু মনে করে বলো দেখি। জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের বলা হয়েছে এটা কি অ্যামাইড মূলক। এটি কি অ্যামাইড মূলক বন্ড CONH2
কারণ এখান থেকে একটা এইচ চলে গেছে কি মিথা যুক্ত হয়েছে বা এখানে একটা যে এটা যুক্ত হয়েছে, সেজন্য এখানে কি হবে বন্ড CONH মধ্যে একটা অ্যামাইড মূলক বা অ্যামাইড বন্ড সৃষ্টি হয়েছে বা অ্যামাইড যৌগ একটি সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা আসলে বুঝতে পারছো কিভাবে অ্যামাইড গঠিত হয়। একটি অ্যামিনো অ্যাসিড ও একটি অ্যামিন পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যামাইড যৌগ গঠন করে বা অ্যামাইড বন্ড সৃষ্টি করে। এবার আসি তোমার পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডটা কি? আর পেপটাইড বন্ড তোমরা কিভাবে সৃষ্টি করবে বা তোমরা কিভাবে করবে দেখো। পেপটাইড বন্ডের জন্য আমরা অ্যামিনো অ্যাসিড নেব, দুই অণু অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যামাইড যৌগ গঠন করে বা অ্যামাইড বন্ড উৎপন্ন করে। এই বন্ডটিকে বলা হবে কি বন্ড? পেপটাইড বন্ড। এখন লক্ষ্য করে দেখো পেপটাইড তাহলে পেপটাইড বন্ড NH2 CHR, দেখো একটা অ্যামিনো অ্যাসিড নিলাম প্লাস একইভাবে আমরা নেব NH2 বা এটাকে আমরা একটু ভেঙে লিখি তাহলে তোমাদের তোমরা ইজিভাবে ধরতে পারবে। দেখো H দিলাম, বন্ড H, CH, বন্ড R, বন্ড CH। এখন এখানে তোমাদের কেউ কি বলতে পারবে যে আলফা পজিশন কি? কোন যৌগে, কোন জৈব যৌগে আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন বা আলফা নাইট্রোজেন কে এইরকম প্রশ্ন আসতে পারে। এখন আলফা পজিশন বলতে কোনটি বুঝো বা কোনটি বোঝায় একটু বলো দেখি। আলফা পজিশন বলতে বোঝায় দেখো এখানে কার্বন কয়টা? 1 2। তাহলে প্রথমে 1 নম্বরের সাপেক্ষে যদি অন্য একটি কার্বন থাকে বা পরে একটি কার্বন থাকে ওই কার্বনকে বলা হয় আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে যে সকল মৌল যুক্ত হয় তাকে বলা হয় আলফা মূলক বা আলফা মৌল, এভাবে বলা হয়। যেমন এখানে কি এটা আলফা অ্যামিনো অ্যাসিড বা আলফা অ্যালকাইল বলতে পারি বা আলফা হাইড্রোজেন বা আলফা কার্বন, এভাবে আমরা নাম্বারিং করতে পারি বা নামকরণ করতে পারি। এখন দেখো এইখানে প্রথম অ্যামিনো অ্যাসিডের OH মূলক এবং আলফা অ্যামিনো যেহেতু 2 নম্বর পজিশন আছে সেটা হলো আলফা অ্যামিনো যে অ্যাসিড আছে এই অ্যাসিডের H আর OH পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে কি পানি অণু গঠন করে এবং এই পানি অণু অপসারিত হয়ে যাবে। তাহলে কি হবে H2O। এরপরে কি থাকে দেখো এবার যদি আমরা এটা অপসারিত হয়ে যায় এখানে যা আছে কি NH2 বন্ড CHR বন্ড, যেহেতু এখানে কি OH চলে গেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো অক্সিজেনকে আমরা এইভাবে লিখে দিলাম। লেখার পরে এখানে কি থাকছে NH বন্ড COOH। এই বন্ডকে পেপটাইড বন্ড বলা হয়। দেখো এখানে তোমরা সহজে বুঝতে পেরেছো বা ধরতে পেরেছো। দেখো এই যে এইটুকু কোনটুকু, এই পজিশনটুকু বন্ড CONH কি মূলক? অ্যামাইড মূলক বা অ্যামাইড বন্ড সৃষ্টি করেছে। এই বন্ডকে বলা হয় পেপটাইড বন্ড। এইভাবে পেপটাইড বন্ড গঠিত হয়। দুই অণু অ্যামিনো অ্যাসিড পরস্পর সাথে বিক্রিয়া করে যে অ্যামাইড বন্ড তৈরি হয় বা যে অ্যামাইড যৌগ উৎপন্ন হয় এই বন্ডটিকে বলা হয় পেপটাইড বন্ড। এবং একে বলা হয় ডাইপেপটাইড বন্ড বা ডাইপেপটাইড বন্ধন বলা হয়। কেন বলা হয় ডাইপেপটাইড? যদি দেখো এখানে কয় অণু অ্যামিনো অ্যাসিড লাগছে? দুই অণু অ্যামিনো অ্যাসিড যদি পরস্পর সাথে বিক্রিয়া করে তাকে বলা হয় ডাইপেপটাইড বন্ড। যদি 3 অণু একসাথে পরস্পর যুক্ত হয় তাকে ট্রাইপেপটাইড বন্ড বলা হবে। বা যদি 4টা যুক্ত হয় টেট্রা পেপটাইড বন্ড বলা হয়। এভাবে তোমরা নামকরণ করবে। যেমন এটাকে যেহেতু এটা কি দুই অণু অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছে পরস্পরের সাথে তাই একে বলা হয় ডাইপেপটাইড বন্ড। আশা করি তোমরা প্রত্যেক বুঝতে পেরেছো যে পেপটাইড বন্ডটা কি বা কিভাবে গঠিত হয়, তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো এরপরেটা আমরা যাই, পরে কি আছে দেখো
প্রোটিন, প্রোটিনও কিন্তু এক প্রকার পেপটাইড বন্ড। পেপটাইড বন্ধনে আবদ্ধ পলিপেপটাইড। এখন পলিপেপটাইড বলতে কি বুঝো? যদি একের অধিক হচ্ছে কি অ্যামাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে ওই অবস্থা বলা হয় পলি। যেমন একাধিক কার্বন থাকলে সেই পলিকার্বন, একাধিক যদি হচ্ছে মনোমার যুক্ত হয় পলিমার বলা হয়। তেমনি যদি অ্যামাইডগুলো একাধিক থাকে তাকে বলে পলি অ্যামাইড সিকল। যদি পেপটাইড বন্ধনে আবদ্ধ পলি অ্যামাইড সিকলে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 1 থেকে 400 এর মধ্যে আবদ্ধ থাকে, সে সকল বন্ধনকে বলা হয় বা সে সকল যৌগ বলা হয় প্রোটিন। আশা করি বুঝতে পেরেছো। আবার শুনে নাও যে পলিপেপটাইডে বা পেপটাইড বন্ধনে আবদ্ধ পলিপেপটাইডে যদি অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত হবে 1 থেকে 400 এর মধ্যে আবদ্ধ হয় বা তার চেয়ে বেশি হয়, সে সকল যৌগ বলা হয় প্রোটিন। এখন এখানে দেখো প্রোটিন একটা আমি উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে তাহলে। এখন অ্যামিনো অ্যাসিড কোনটি? NH2COOH। এখানে এটা না দিয়ে আমরা এভাবে দিতে পারি। আবার দেখো এখানে CH3 দিলাম, এই যে অ্যামিনো অ্যাসিড। এখন পেপটাইড বন্ডে যদি এরকম অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 1 থেকে 400 এর অধিক হয়, সে সকল যৌগকে বলা হয় প্রোটিন। চলো একটু দেখে নিই এবার আমরা এটি। NH2 বন্ড CHR, যেহেতু আমি আর বলতে বলতে ক্যালকাইল মূলক, তাহলে একটা R1 দিলাম, NH বন্ড CH R2 দিলাম, NH। দেখো এইটিকে বলা হয় প্রোটিন। এই প্রোটিন, এই যে পলিপেপটাইড, এটাকে বলা হয় পলিপেপটাইড। এখানে পেপটাইড বন্ড গঠিত হয়েছে, তাই এটাকে বলে পলিপেপটাইড। দেখো এন দিয়েছি, এর মধ্যে অসংখ্য, এখানে 100 200 300 400 অধিক হতে পারে পেপটাইড বন্ডে কি মূলক? কার্বক্সিলিক। কি কার্বক্সিলিক? অ্যামিনো কার্বক্সিলিক অ্যাসিড। এই অ্যাসিডের সংখ্যা 400 অধিক হলে সেটিকে বলা হয় প্রোটিন। তাই এটা বলা হয় পলিপেপটাইড সিকল। এবং এই যে টোটাল অণুটি আছে এই অণুকে বলা হয় কি? প্রোটিন। এটিকে বলা হয় প্রোটিন। তোমরা এটা দেখে নেবে বা বারবার প্র্যাকটিস করে রাখবে। তাহলে আমাদের প্রোটিন অণুর বন্ড হলো তো এটুকু, প্রোটিন এটুকু, এইটাকে বলা হয় প্রোটিনের বন্ড বা পেপটাইড বন্ড। এরপরেটা দেখে নিই। দেখো এরপরে হেক্সামিন। হেক্সামিন কি? তোমরা কিভাবে হেক্সামিন প্রস্তুত করবে? তাহলে চলো এটা দেখে নিই। এটি কিন্তু ইজি আছে, তোমরা সহজেই ধরতে পারবে। দেখো আমরা এখানে 6 অণু ফর্মালডিহাইড নেব। এর কাঁচামাল হলো তো হেক্সামিন। হেক্সামিন প্রস্তুত করতে হলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ফর্মালডিহাইড বা মিথানল ও অ্যামোনিয়া। এই দুইটি অণু পরস্পরের সাথে যুক্ত হবে বা পরস্পরকে আবদ্ধ করে যদি উত্তপ্ত করা হয় তখন হেক্সামিন উৎপন্ন করবে। দেখো এবার 6 অণু নেব ফর্মালডিহাইড HCHO প্লাস 4 অণু নেব অ্যামোনিয়া। নেওয়ার পরে একে উত্তপ্ত করব। যদি আমরা উত্তপ্ত করি তখন আমরা হয় হেক্সামিন। দেখো এখানে এভাবে তোমরা লিখবে CH2 আমি যেভাবে লিখতেছি তোমরা বেনজিনের মধ্যে রিংই হবে কিন্তু। দেখো সেম বেনজিনের মধ্যে রিং। এখানে নাইট্রোজেন কয়টি? 3টি। আর কয়টি দিয়েছে এখানে? এখানে নাইট্রোজেন কয়টি? মোট আছে 4টি। আর ব্যবহার করেছি কয়টি? 3টি। এবং মাঝে কয়টি? একটি দিয়ে দেব, মাঝে একটি নাইট্রোজেন দিয়ে দেব। দেখো সেম রিং। ফার্স্টে কি এখানে কি প্রথম পজিশন আছে কি CH2, লাস্ট পজিশনে হবে আবার ওই একই বরাবর বা এই প্যারা পজিশনে হবে আবার N। ফার্স্টে দুটো আমরা N দেব, লাস্টে দুটো CH2 দেব এবং মাঝে দেব N।
এবং এই n দেখো দুইটা n এর মাঝে যুক্ত হবে CH2, দুইটা n এর মাঝে যুক্ত হবে দুইটি n এর মাঝে কি যুক্ত হয়েছে CH2, এর নাম হচ্ছে হেক্সামিন বা ইউরোট্রফিন। এভাবে তোমরা হেক্সামিন বা ইউরোট্রফিন প্রস্তুত করবে। আশা করি তোমরা প্রত্যেকেই বিক্রিয়াটি বুঝতে পেরেছো এবং এই বিক্রিয়াটি তোমরা বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তোমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। এবার দেখো তোমাদের যে আজকে পড়ালাম জুটার আয়ন, পেপটাইড বন্ড, প্রোটিন এবং লাস্টে কি হেক্সামিন, এই আলোকে তোমাদের বাড়ির কাজ থাকবে, একটু দেখে নাও। যেমন জুটার আয়ন কাকে বলে এবং পেপটাইড বন্ড কিভাবে গঠিত হয় তোমরা তা ব্যাখ্যা করবে। এবং লাস্ট হেক্সামিন প্রস্তুত প্রণালী তোমরা বিক্রিয়া সহ সুন্দরভাবে বর্ণনা করবে এবং এই কাজগুলো তোমরা সুন্দরভাবে করে গ্রুপে পোস্ট করবে এবং কারো যদি কোথাও প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।